পশ্চিম এশিয়ার দিকে আমাদের একটু নজর রাখতেই হচ্ছে, কারণ ষষ্ঠ দিনে পা দিয়েছে ইরান এবং ইসরায়েলের সংঘাত। আর সেই সংঘাত যত সময় এগোচ্ছে তত কিন্তু অনেক বেশি জটিল হচ্ছে এবং দুই পক্ষই তাদের হামলা পাল্টা হামলা বাড়াচ্ছে। আরও একবার জানিয়ে রাখি, ষষ্ঠ দিনেও ইরানে বোমাবর্ষণ জারি রেখেছে ইসরায়েল। তেহরানের ৮০টি জায়গায় ইতিমধ্যেই হামলা চালিয়েছে ইসরায়েল। আর সেই হামলায় ইরানে অন্তত ২২৪ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। জখমের সংখ্যা হাজার পেরিয়েছে এবং যেমনটা জানা যাচ্ছে জখমের সংখ্যা ১২০০, তবে সেই সংখ্যাটা আরও বাড়তে পারে। তেহরানের তেল সংশোধনাগারে ইতিমধ্যেই হামলা চালিয়েছে নেতানিয়াহুর বাহিনী। তেল সংশোধনাগার ধ্বংসের ভিডিও ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে এবং প্রচুর পরিমাণে তেল কিন্তু ইতিমধ্যেই পুড়ে খাক হয়ে গিয়েছে। ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা দাবি করা হয়েছে ইরানের তরফে। ইসরায়েলের তরফে এই হামলা সম্পর্কে যদিও কোনো রকম কোনো মন্তব্য করা হয়নি, তবে আগেই আপনাদেরকে বারবার জানিয়ে এসেছি যে নেতানিয়াহু তিনি কিন্তু এই হামলা চালিয়ে যাবেন, যেমনটা স্পষ্ট করে দিয়েছেন। অন্যদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা তিনি বাংকারে লুকিয়ে রয়েছেন সপরিবারে এবং ট্রাম্পের তরফ থেকে বলা হয়েছে যে নিঃশর্তভাবে আত্মসমর্পণ করুন, কারণ আমরা জানি যে আপনি কোথায় লুকিয়ে রয়েছেন। খামেনেইকে হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের, তবে ট্রাম্পের পাল্টা পোস্টের কয়েক ঘন্টার মধ্যেই প্রত্যুত্তর দিয়েছেন খামেনি। আর সবটা নিয়ে আমরা কথা বলবো আমাদের এডিটর ইন চিফ সুজিত চট্টোপাধ্যায়ের সঙ্গে। সুজিত দা, পশ্চিম এশিয়ার আকাশে যুদ্ধের ঘন কালো মেঘ, সময় যত এগোচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে আরো জটিল হচ্ছে পরিস্থিতি। সুজিত দা, পরিস্থিতি জটিল হয়েই রয়েছে। নতুন করে এখানে যে জটিলতা যেটা তৈরি হয়েছে সেটা হচ্ছে ইরানের কাছে এখন কি পথ হতে পারে। ইরান কি খামেনি কি আত্মসমর্পণ করবেন? তার যে একটা জেদি একগুঁয়ে মনোভাব, তার মূল্য কি চুকাতে হবে ইরানকে? ইরানের জনগণের মধ্যে তো একটা বড় অংশ আছে, কিছুদিন আগেও তারা খামেনির বিরুদ্ধে সংগ্রাম করেছে, লড়াই করেছে এবং বিশেষভাবে ইরানের মহিলাদের উপর যে সমস্ত কট্টর ইসলামিক বিধিনিষেধ তিনি চাপিয়ে দিয়েছিলেন তার বিরুদ্ধে তাদের প্রতিবাদ গোটা বিশ্ব দেখেছে। এখন সেইখানে যদি যেটা একই দেখা যাচ্ছে এই মধ্যপ্রাচ্য জুড়ে জনগণ যেখানে ভিড় আর কি, সের মধ্যে গিয়ে জঙ্গি আস্তানা বা সেখানে নানা রকম সন্ত্রাসবাদী কার্যকলাপ অনেকটা সেরকমই। ফলে যদি মিসাইল বা যেগুলো ক্ষেপণাস্ত্রগুলোকে চার্জ করছে বা করতে চাইছে সেগুলো কিন্তু এখন জনবহুল এলাকায় গিয়ে পড়লে স্বাভাবিক ক্ষয়ক্ষতি বাড়ছে, যেটা কিন্তু আমেরিকাও যে খুব চাইছে তা নয়। ফলে সেখানে খুব মাপঝোপ করে এগোচ্ছে। এখন এই পরিস্থিতি থেকে বার করার জন্য খামেনি যে একগুঁয়ে মনোভাব পরিত্যাগ করে তিনি এগিয়ে আসবেন কিনা এটা একটা বড় প্রশ্ন। কেননা তার যারা তাকে ঘিরে থাকে, যে সমস্ত সামরিক কর্তা বা হচ্ছে রেভলিউশনারি গার্ড, তারা কিন্তু এখন এই মুহূর্তে অনেকেই কিন্তু তারা নিহত হয়েছেন এই কয়েকদিনের অপারেশনে। ফলে কার্যত এখন তিনি একা এবং অনেক সিদ্ধান্ত তার ক্ষেত্রে এখন দেওয়া খুব কঠিন হয়ে দাঁড়াচ্ছে। ৮৬ বছর বয়স আয়াতুল্লাহ খামেনি এবং এই সুযোগটাকে আমেরিকা কাজে লাগাতে চাইছে। আমি প্রথম থেকেই এই কথাটা বারবার ইঙ্গিত দিয়েছিলাম, আসলে কি পারমাণবিক স্থাপনা বা পারমাণবিক কার্যক্রম নাকি ওখান থেকে পুরো ব্যাপারটা হচ্ছে যে আয়াতুল্লাহ খামেনিকে সরিয়ে দিলেই অনেকের বিশ্বাস, বিশেষ করে ইসরায়েল এটা প্রাণে বিশ্বাস করে যে ইরান পুরো পশ্চিম এশিয়াতে সন্ত্রাসবাদকে মদত দিয়েছে, হুতি, হিজবুল্লাহ এবং হামাস। এইটা ইসরায়েলের শিরোপীড়ার কারণ হয়েছে এবং পশ্চিম এশিয়াতে যে একটা পরিস্থিতি, সে পরিস্থিতি মানে বছরের পর বছর, মানে দশকের পর দশক একটা গোলাটে হয়ে রয়েছে। এবং সেখানে ইতিমধ্যে আমরা জানি যে আমেরিকার একটা কর্তৃত্ব রয়েছে, সে সৌদি আরব হোক, বাহরিন হোক বা কাতার হোক বা জর্ডান হোক, সেখানে কার্যত সেখানে একটা আমেরিকান একটা তার যে অর্থনীতি এবং হচ্ছে যে তার যে কার্যক্রম, সে কার্যক্রমে পশ্চিম এশিয়ার উপর তার নিরবিচ্ছিন্ন কন্ট্রোল রয়েছে, ব্যাপারে কোনো সন্দেহ নেই। শুধুমাত্র ব্যতিক্রম হচ্ছে ইরান। ইরান আগে ৮০ দশকের পর থেকে একমাত্র আয়াতুল্লাহ খামেনি আসার পর থেকেই পশ্চিম এশিয়ায়
ইরান আমেরিকার এই যে একটা থ্রেট, সেই তার বিরুদ্ধে একটা মাথা তুলে দাঁড়ায়, এবং আমেরিকা এবং তখন থেকেই ইরানকে কিন্তু একটা নেক নজরে নেয়, এবং হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে ইরানের সাথে আমেরিকার বৈরিতা চরম পর্যায়ে যায়। এবং গত বছরে আমরা দেখেছি যে ইসরায়েল পুরোপুরি হচ্ছে পশ্চিম এশিয়ার মধ্যে অনেকগুলো যুদ্ধ সংগঠিত হয়েছে। ইসরায়েলের যে আয়তন, সে আয়তনের বৃদ্ধি তারা ঘটাবার জন্য সবসময় তারা চেষ্টা রয়েছে। ফলে এই যে পশ্চিম এশিয়ার এই যে তীব্র অশান্তি এবং সেখানকার মানুষের মধ্যে যে জীবনযাপনের উপর যে ক্ষেপণাস্ত্র, মিসাইল, এগুলো একেবারেই হচ্ছে দৈনন্দিন ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। সেখান থেকে বেরোবে কি করে? নচেত এই পৃথিবীর একটা খুব গুরুত্বপূর্ণ এই অংশ এতটাই হচ্ছে ভোলাটাইল হয়ে রয়েছে, এতটাই সেখানে পরিস্থিতি জটিল হয়ে রয়েছে, সেখান থেকে বেরোতে গেলে ট্রাম্প তাদের এই প্রস্তাবটা দিয়েছেন। আসলে আমেরিকাও খুব দ্বিধাগ্রস্ত এই জায়গায় যে তারা সর্বাত্মক অ্যাটাকে যাবে কিনা। এবং ইতিমধ্যে তেহরান থেকে প্রচুর লোক সরতে শুরু করেছেন, বিশেষ করে আর্মেনিয়া, আজারবাইজান, এই বর্ডার দিয়ে অনেকে যাচ্ছে, এবং হচ্ছে আফগানিস্তানে অনেকে কিন্তু শরণার্থী এসে ইরান থেকে উপস্থিত হয়েছে। পাকিস্তানের অংশে বড় বড় কথা পাকিস্তান বললো, মানে সবসময় হচ্ছে একটা এরকম মানে মানে পৃথিবীর এখন এই মুহূর্তে একটা ভাঁড় দেশে পরিণত হয়েছে পাকিস্তান, সে তার বর্ডার বন্ধ করে দিয়েছে। বললো যে ইসরায়েলের বিরুদ্ধে সে প্রতিশোধ নেবে যদি ইসরায়েল বা এরা যদি এই ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করে, কিন্তু সে নিজের বর্ডারটা বন্ধ করে নিয়েছে। বহু শরণার্থী যেটুকু নিয়ে জানা যাচ্ছে, যেমন আফগানিস্তানে এসে কেউ উপস্থিত, সেটা হবেই। তেহরানে যদি আক্রমণ নিশানা করে, কেন ডোনাল্ড ট্রাম্প পরিষ্কার তেহরানের কথা বলেছে, তেহরান হচ্ছে ইরানের যে অর্থনীতির হচ্ছে প্রাণ ভোমরা ওই জায়গাটা। ইরানের যে অয়েল কোম্পানিগুলো আছে সবই রাষ্ট্রায়ত্ত, এবং সেই কোম্পানিগুলোর প্রধান অফিসগুলো সব তেহরানে রয়েছে। অত্যন্ত মানে মধ্যপ্রাচ্যের অত্যন্ত সমৃদ্ধশালী একটি শহর হচ্ছে এই তেহরান। সেখানে বলেছে ফাঁকা করে দিতে, অর্থাৎ আক্রমণের নিশানায় কিন্তু তেহরান থাকবে, এবং ইতিমধ্যে অনেককে সেখান থেকে সরে যেতে শুরু করেছেন। এমতো পরিস্থিতিতে এখন খোমেনি কি করবেন? তিনি কে আত্মসমর্পণ করবেন? কারণ আমেরিকা জানে ইতিমধ্যেই যে কোথায় রয়েছেন, এবং নেতানিয়াহু রীতিমতো বলেছেন যে পশ্চিম এশিয়া এবং মধ্য এশিয়ায় যদি শান্তি প্রতিষ্ঠা করতে হয় তাহলে তাকে সরিয়ে ফেলতে হবে। একেবারেই এটা ইসরায়েল দাবি করেছে। ফলে পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে, কেননা একেধারে তিনি প্রচন্ড একগুঁয়ে এবং অত্যন্ত সতর্ক একজন ব্যক্তিত্ব আয়াতুল্লাহ খমেনি। 1979 সালে যে ইসলামিক রেভলিউশন হয়েছিল ইরানে, তার নেতৃত্ব তিনি দিয়েছিলেন। সেই সময়ও তার প্রবল জনপ্রিয়তা, প্রবল, এবং সেই জনপ্রিয়তাকে তিনি অক্ষুণ্ণ রেখেছেন এভাবেই, তার একগুঁয়ে মনোভাব এবং হচ্ছে সতর্কতা। কখন পুরোপুরি হচ্ছে পরিস্থিতি থেকে নিয়ন্ত্রণে আনার জন্য পিছিয়ে আসতে হবে সেটাও তার জানা। ফলে এখন টান টান উত্তেজনার মধ্যে গোটা বিশ্বের নজর যে আমেরিকার প্রস্তাবে সত্যি রাজি হবেন কিনা, এবং তিনি আত্মসমর্পণ করে তার যে ছেলে তাকে নেতৃত্বে আনবেন কিনা, নাকি পুরোপুরি পশ্চিম এশিয়া, মধ্য এশিয়ার এই ইরানে রাজনৈতিক এক বড় রকমের পালাবদল শুধুমাত্র সময়ের অপেক্ষা, সেই দিকেই বিশ্ববাসী চেয়ে আছে। একদম, আমাদেরও নজর থাকবে। অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আমাদের এডিটর চিফ সুজিত চট্টোপাধ্যায়ের সঙ্গে। তবে এই মুহূর্তে যে আপডেট আমরা জানতে পাচ্ছি, এই 5 দিনে ইসরায়েলি হামলায় ইরানে এখনো পর্যন্ত মৃতের সংখ্যা কিন্তু 585 জন, অর্থাৎ মৃতের সংখ্যা আরও বৃদ্ধি পেয়েছে। 224 নয়, মৃতের সংখ্যা 585 জন। আহত হয়েছেন প্রথমে বলেছিলাম 1200, কিন্তু এটাও আপনাদেরকে জানিয়েছিলাম আহতের সংখ্যা কিন্তু বাড়তে পারে, অর্থাৎ আহত হয়েছেন অন্তত 1326 জন ইতিমধ্যেই, যেটা জানা যাচ্ছে। তবে রাতভর হামলা, পাল্টা হামলায় ফলে নতুন করে যে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে, আহতের সংখ্যাও বাড়তে পারে, সেটাও কিন্তু বলা হচ্ছে। তবে এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তীর সঙ্গে। রাজাগোপাল বাবু, আপনার কাছ থেকে যে বিষয়টা জানতে চাইব, মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি জানিয়ে দিয়েছেন যে সামরিকভাবে কোনো রকম সংঘর্ষ বিরতি নয়, এর শেষ দেখতে চাই, ইরানকে নিঃশর্তভাবে আত্মসমর্পণ করতে হবে। তিনি এটাও বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের ধৈর্যের বাঁধ কিন্তু ভাঙতে শুরু করেছে। সত্যি যদি ধৈর্যের বাঁধ ভাঙে আমেরিকার, ফল কি হবে? হ্যাঁ, দেখুন, যেটা ঘটছে সেটা হচ্ছে যে
ইরানের কাছে যে এনরিচড ইউরেনিয়াম আছে সেটা তার শান্তির জন্য যেগুলো দরকার, মানে সাধারণ বিদ্যুৎ তৈরি করার জন্য বা ইত্যাদি কাজের যেটা দরকার তো অনেক বেশি আছে। সুতরাং স্বাভাবিকভাবেই অনেকদিন ধরেই প্রশ্ন হচ্ছে যে ইরান কোনো পরমাণু অস্ত্র তৈরি করছে কিনা, এবং ইরান কোনো মতেই সেই কোনো ধরনের আলাপ আলোচনায় সেভাবে আসতে চায়নি। এখন এর ফলে যেটা ঘটার সম্ভাবনা রয়েছে যে ইরান যে কোনো মুহূর্তে পরমাণু অস্ত্র তৈরি করে তার যে সমস্ত প্রক্সি অর্গানাইজেশন গুলো আছে তাদের হাতে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করতে পারে। এ ধরনের আশঙ্কায় ইসরায়েল কিন্তু আমরা দেখলাম যে এদেরকে নোটিশ দিয়েছে এবং তারপরে আক্রমণ করেছে। ওদের পরমাণু যে নাতানজে যে ওদের যে ইনস্টলেশন ছিল সেখানে আক্রমণ করেছে, নিউক্লিয়ার সায়েন্টিস্টদের তারা মেরেছে এবং অনেক কিছুই করেছে, আমরা সবাই জানি। এখন আরো বড় জায়গায় সেখানে নিউক্লিয়ার অস্ত্র লুকিয়ে রাখা আছে, ফোর্ডুজ এরকম একটা কিছু নাম, সেই এলাকার পাহাড়ের মধ্যে রাখা আছে। সেইটাকে আক্রমণ করার মতো শক্তি ইসরায়েলের নেই, সেটা আমেরিকা একমাত্র করতে পারে। এখন আমেরিকা মনে করছে যে ইরানকে আর সুযোগ দেওয়া উচিত হবে না, তাদের পরমাণু যা ক্ষতি হয়েছে পরমাণু অস্ত্রের ভান্ডারে সে ক্ষতিটা আরো বাড়িয়ে নিয়ে একেবারে ওদের পরমাণু অস্ত্রের কোনো কিছুই থাকবে না এরকম একটা ব্যবস্থা করা। এবং আমরা দেখছি যে একের পর এক যে ওদের যে আর্মি জেনারেলকেও ইসরায়েল মেরে ফেলেছে, নতুন যিনি হইলেন তাকেও মেরেছে, এর আগে যারা ছিল তাদের সবাইকে শেষ করেছে। তারপরে ওদের একটা সিদ্ধান্তহীনতার জায়গায় রয়েছে কে সিদ্ধান্ত নেবে। এবং যিনি যে প্রধান তিনি আয়াতুল্লাহ আলী খামেনি, তিনি লুকিয়ে বেড়াচ্ছেন, কেননা ওনাকে ইসরায়েল যে কোনো মুহূর্তে মেরে ফেলতে পারে এরকম একটা দুশ্চিন্তা আছে। এই জায়গায় দাঁড়িয়ে ওরা পাগলের মতন যেখানে পারছে মিসাইল ছুটছে, সাধারণ মানুষের উপরে আক্রমণ হয়ে যাচ্ছে। এখন আমেরিকা চাইছে যে এটা একেবারে বন্ধ করে দেওয়া। আমার যেটা ধারণা সেটা হয়তো আমেরিকা এটাও ভয় পাচ্ছে যে যেহেতু ইসরায়েল অনেকটা দূরে, সবসময় সেখানে বোমা মিসাইল ছড়ে কি সুবিধা হচ্ছে না, এবং ওদের যে সময় লং রেঞ্জ মিসাইল গুলো আছে সেগুলো প্রায় শেষ হওয়ার মুহূর্তে, ওরা প্রচুর যে শর্ট রেঞ্জের মিসাইল আছে সেগুলো দিয়ে হয়তো আমেরিকার যে সমস্ত যুদ্ধ ঘাঁটিগুলো আছে এলাকায়, এমনি ঘাঁটি আছে, সামরিক ঘাঁটি আছে, সেগুলোকে ভেঙে দেবে। এবং সেটা বোধহয় সেই ধরনের প্ল্যান হয়তো ইরান করছে। তার ভিত্তি করেই উনি বলছেন যে ওদের যুদ্ধ ঘাঁটি, ওদের যে পারমাণবিক যে ঘাঁটি এটা আছে ফোর্ডোজের, সেটা ভেঙে দেবে। এখন দেখা যায় কতটা তারা করতে পারে বা সক্ষম হয় সেটা আমরা আগামী দিনেই দেখবে। কিন্তু মোটামুটি ভাবে বোঝা যাচ্ছে যে ইরান অনেকটাই পর্যুদস্ত হয়ে গেছে। সেভাবে বিমান আক্রমণ ইসরায়েলের উপরে আমরা দেখছি না, ইরান পর্যুদস্ত হয়েছে। ইরান সে ধরনের আক্রমণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, এবং অনেকটা বন্ধুহীন অবস্থা হয়েছে। ইসরায়েলের সঙ্গে সম্পূর্ণভাবে আমেরিকা আছে এবং ন্যাটোর অনেকগুলো শক্তি রয়েছে, কিন্তু ইরানের পাশে কে আছে এখনো ঠিক বোঝা যাচ্ছে না। সবাই বিবৃতি দিয়েই ক্ষান্ত হচ্ছে, পুতিন বিবৃতি দিয়ে ক্ষান্ত, চীনও একটা দায় সারা করছে বিবৃতি দিয়েছে, এবং অন্যান্য আরব দেশেরও সেরকম একটা বিবৃতি আসছে, কিন্তু কেউ যে প্রত্যক্ষভাবে সমর্থন করা, সাহায্য করা, সেটা কোথাও কিন্তু ঘটছে না। এই জায়গায় দাঁড়িয়ে ইরানকে আরো জোরে চাপ রাখাটাই, যখন সেই বিপর্যয়ের মধ্যে আছে তাকে আরো জোরে চাপ দিয়ে তাকে অনেকটা মানে ইয়ে করে দেওয়া, আরো তার ক্ষতি করে দেওয়া, এটাই হচ্ছে লক্ষ্য। সে আছে উঠতে না পারে এরকমই একটা লক্ষ্য আমেরিকার আছে বলেই মনে হচ্ছে। এবং যেহেতু ট্রাম্প রেগুলারলি তার পলিসি পরিবর্তন করেন, কি করবেন তো বোঝা যাচ্ছে না, একটা ম্যাডম্যান হিসেবে কাজ করছেন ইন্টারন্যাশনাল রিলেশনসে। তো এটা হয়তো কোনো ইচ্ছে করেই করতে পারে, দেখা যাক। এখন যে স্ট্যান্ডটা বলছেন যে কঠিন ব্যবস্থা নেবেন, এই স্ট্যান্ডটা যদি বজায় থাকে তাহলে তো ইরানের উপরে যথেষ্ট আক্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এতে কি ক্ষতি, যেহেতু ইসরায়েল আমরা দেখেছি একবারে পিন পয়েন্টেড আক্রমণ করছে, সাধারণ মানুষের মারার চেষ্টা তারা করছে না, একেবারে যাকে মারার দরকার সেটাই মনে করছে, সেটাই করছে। তার ফলে হয়তো একেবারে গাইডেড আক্রমণটাই হবে। এখন তাতে যদি ইরান যদি তার আণবিক শক্তি সম্পূর্ণভাবে হারিয়ে ফেলে, এটা আগামী দিনই বলবে কি হবে না হবে। এবং ইরান এটা চেষ্টা করবে যাতে করে আরবের যে সমস্ত দুনিয়াতে আমেরিকা এবং ইংল্যান্ডের যে সমস্ত ঘাঁটি আছে সেগুলোকে ডিস্টার্ব করার, তাতে কিন্তু অসন্তোষ বাড়বে এবং এরাও যুদ্ধে অবতীর্ণ হয়ে পড়বে। যে নেতৃত্বহীন অবস্থা আছে বলে আমার মনে হচ্ছে যে ইরান এরকম একটা কাজের দিকে যাচ্ছে।
বেশ। খুব একটা সুবিধা হবে বলে আমার মনে হয় না। বেশ, নজর থাকবে আমাদের, নজর রাখুন। আপাতত ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী ছিলেন আমাদের সঙ্গে। এবং পশ্চিম এশিয়ার পরিস্থিতি যে আরো জটিল থেকে জটিলতর হচ্ছে, কারণ ডোনাল্ড ট্রাম্পের পোস্ট ইতিমধ্যে ইসরায়েলের বারবার হানা ইরানের ওপর, ইরানেরও পাল্টা প্রত্যাঘাত, সবটা নিয়ে পরিস্থিতিটি কোন দিকে যায়, কোন দিকে মোড় নেয়, অবশ্যই নজর থাকবে।